ঠিক বিকেল 4টে নিউজ 18 বাংলায় নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে 2017-এর ঘটনা উন্নাও ধর্ষণ। আর সেই উন্নাও ধর্ষণ মামলায় জামিন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংকে জামিন একাধিক শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে এবং 2017 সালে উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণ 2019-এর ট্রায়াল কোর্টে যাবজ্জীবন সাজা দেয়। আর সেই ঘটনায় শর্ত সাপেক্ষে জামিন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংকে জামিন। কোন গ্রাউন্ডে কুলদীপ সিংকে জামিন দিল আদালত, দিল্লি হাইকোর্ট, জানবো। আমার সঙ্গে অতনু সাপুই রয়েছে। অতনু, ঘটনা 2017 উন্নয়নের যে ধর্ষণ মামলা ছিল, সেই ধর্ষণ মামলা সে সময় বিজেপির বিধায়ক ছিলেন কুলদীপ সিং, যার বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই কুলদীপ সিং সেঙ্গার তখন বিজেপির বিধায়ক এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্ষণ, টানা ধর্ষণ, এবং তারপর তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল ওই নাবালিকাকে। সেই ঘটনায় তাকে যাবজ্জীবন মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তার দিল্লি হাইকোর্টে যায়। সেই কেস 2017 কেস দিল্লি হাইকোর্টে লাগাতার সেখানে শুনানির পর বিচারপতি সুব্রমণিয়াম প্রসাদের ডিভিশন বেঞ্চ তাকে জামিন দিয়েছে 15 লক্ষ টাকা বন্ডের বিনিময়ে। কিন্তু কিছু শর্ত রয়েছে। কি সেই শর্ত? প্রথমত, ওই নির্যাতিতা দিল্লিতে যেখানে থাকেন, সেই নির্যাতিতার বাড়ির 5 কিলোমিটারের মধ্যে যেতে পারবেন না কুলদীপ সিং সেঙ্গার, এবং তাকে দিল্লিতে থাকতে হবে, তাকে পাসপোর্ট জমা দিতে হবে, কোনোভাবেই দিল্লি ছাড়তে পারবেন না তিনি, এবং প্রতি সোমবার থানায় হাজিরা দিতে হবে, এবং কোনো শর্ত যদি এর মধ্যে থেকে লঙ্ঘন করা হয় তাহলে এই জামিন বাতিল করা হবে। 2017 কথা যে ঘটনার কথা তুমি বলছো, সেই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। বিজেপির অস্বস্তি ক্রমেই বেড়ে গিয়েছিল সে সময়, এবং কখনো এরকম অভিযোগও উঠেছিল যে যোগী সরকার এই ঘটনা আড়াল করার চেষ্টা করছেন। দীর্ঘ টাল বাহানার পরে বিধায়ককে গ্রেফতার করা হয়েছিল, এবং তখন বিধায়ক দাবি করেছেন তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে। এরপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কুলদীপ সহ বাকিদের বিরুদ্ধে এফআইআর আর চার্জশিট দেয়। কিন্তু অভিযোগ ছিল যে প্রথমে এফআইআর আর চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়। আরো অভিযোগ ছিল ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করার সময় পুলিশ টাল বাহানা করে, যার জেরে তদন্তের ক্ষতি হয়, মেডিকেল পরীক্ষার ক্ষতি হয়। শেষমেশ যখন চার্জ ফ্রেম হয় তখন তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সেই ঘটনারই যখন পরবর্তীতে উচ্চ আদালতে যায়, সেই উচ্চ আদালতে দিল্লির উচ্চ আদালত বিচারপতি সুব্রমণিয়াম প্রসাদের ডিভিশন বেঞ্চ জামিন দিল কুলদীপ সিং সেঙ্গারকে। বেশ অতনু। গতকাল থেকে নজর ছিল যে হাসখালি গণধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় আজ সাজা কি দেওয়া হলো। মৃত্যুতে 3 জনের, আর যে গণধর্ষণের ঘটনায় 3 জনের যাবজ্জীবন, মূল 3 দোষীর যাবজ্জীবন সাজা। আর শুধু তাই নয়, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক দোষী 3 বছরের কারাবাস এবং 2 জনের 50,000 টাকার বন্ডে জামিন। রঞ্জিত রয়েছে, রঞ্জিতের থেকে জানবো। রঞ্জিত, আজ কোন কিসের ভিত্তিতে এই যে একজন দোষীকে 3 বছরের কারাবাস এবং 2 জন যে জামিন পেলেন, কিসের ভিত্তিতে? আবার অন্যদিকে 3 দোষীর যাবজ্জীবন সাজা, একটু জানতে চাইবো তোমার কাছে। দেখো, যে ঘটনা ঘটেছে 2002 সালের এপ্রিল মাসে, সেই ঘটনায় 9 জনকে দোষী সাব্যস্ত করেছিল গতকালই রানাঘাট এদিকে আদালত, এবং এর মধ্যে 3 জনকে 3 মূল অভিযুক্ত যাদের বিরুদ্ধে গণধর্ষণ মামলা ছিল, অর্থাৎ গণধর্ষণের অভিযোগ ছিল, তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাদেরকে মূলত যাবজ্জীবন কারাদণ্ড এবং পক্সো 6 নম্বর ধারায় তাদেরকে আরো 20 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় এদিকে আদালত। পাশাপাশি আরো 2 জন, যার মধ্যে একজন ঘটনার সময় তার বয়স কম ছিল, নাবালক ছিল, সুজিত রায়, এবং অন্য একজন বয়স 20 বছর বয়স আকাশ বাড়ি, এই 2 জনকে 50,000 টাকার বন্ডে 1 বছরের জন্য ছাড় দেন। কারণ এর মধ্যে সুজিত রায়, তার যখন বয়স কম ছিল, নাবালক ছিল, পাশাপাশি আকাশ বাড়ি তার কিছু ব্যক্তিগত ভালো প্রোফাইল যেটা বলা যেতে পারে, যেটা সিবিআই সাবমিট করেছিল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকে 1 বছর তাকে নজরদারির মধ্যে রাখা হবে, এবং নিয়মিত যে আয়ু রয়েছে তার কাছে তাদেরকে দিতে হবে, সেখানে তাদের হাজিরা দিতে হবে, এবং 1 বছরের মধ্যে যদি কোনো রকম অপরাধমূলক কাজের সাথে দুজন জড়িয়ে পড়ে তাহলে তাদেরকে মামলার সাথে যুক্ত করা হবে। অন্যদিকে সমরেন্দ্র গোয়ালি, দীপ্ত গোয়ালি ও পীযূষ কান্তি ভক্ত, তাদেরকে সর্বোচ্চ 5 বছর এবং 3 বছর দুটো সাজা হয়। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, সেটা প্রমাণিত হয়েছিল। তাদেরকে 5 বছর সাজা দেয় বিচারক।
অন্যদিকে অংশুমান বাগচি তাকে 3 বছর সাজা ঘোষণা করে বিচারক, কারণ তিনি নাবালিকার দেহ অর্থাৎ পুড়িয়ে দেওয়ার যে ঘটনা সেটা থেকে যুক্ত ছিলেন, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল। অর্থাৎ এই 9 জনের মধ্যে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 বছর পাশাপাশি 2 জনকে 1 বছরের জন্য ছাড় এবং বাকি আরো 4 জনকে 5 বছর এবং 3 বছর করে সাজা ঘোষণা করেন বিচারক। বেশ, নির্যাতিতার মায়ের বক্তব্য শুনবো। জজ সাহেব যে রায় দিয়েছে আমি এতে খুশি না। যদি ফাঁসি হতো তাতে আমি খুশি হতাম। আমাদের পরিবারের ছাড়া পেয়ে যদি হামলা করে, যদি আবার মারধর করে আসে, সেই বইতে আমি খুশি না। ফাঁসি হলেই আমি খুশি হতাম। মেয়েকে নিয়ে অনেক আশা করছিলাম, আমার ছেলে নাই, আমি ভালো পড়াশোনা করাবো, আমি চাকরি করে করার চেষ্টা করাবো। আপনার স্বামীও তো মারা গিয়েছেন। মেয়ের সঙ্গেই তো মারা গেছে। আমার কোলের সন্তান হারাইছে, আর কোনো মার জন্য এরকম কোল হারা করে না। যে রায়টা আজকে ঘোষণা হয়েছে, অ্যাকচুয়ালি রায়টা আমরা অতটা খুশি হতে পারছি না অ্যাজ এ গ্রামবাসী হিসাবে। রায়টা যদি কিনা যারা 9 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, 9 জনের মধ্যে যদি সবাইকে সাজা যদি ফাঁসি দেওয়া হতো, তাহলে হয়তো আমরা গ্রামবাসী হিসেবে খুশি হতাম। এই মামলায় ব্রজ গোয়ালি, রঞ্জিত মল্লিক এবং প্রভাকর পোদ্দারকে 376 ডিএ মানে গণধর্ষণ এই মামলায় লাইফার দিয়েছে যাবজ্জীবন, 6 পক্সো অ্যাক্টে দিয়েছে হচ্ছে 20 বছর এবং 506 দিয়েছে হচ্ছে 7 বছর, আর 201-এ দিয়েছে হচ্ছে 3 বছর। সমর গোয়ালি, দীপ্ত গোয়ালি এবং পীযূষ ভক্ত এই 3 জনকে 506 ধারায় দিয়েছে হচ্ছে 5 বছর আর 201-এ দিয়েছে 3 বছর। সুরজিৎ রায় এবং আকাশ বারুই এদের 2 জনকে, যেহেতু এরা বাচ্চা ছেলে, এর মধ্যে হচ্ছে একজন নাবালিকা আছে, বলেছেন যে 1 বছরের জন্য ওদের ছাড়া হচ্ছে, ওদের ছেড়ে দেওয়া হচ্ছে এই মামলায় 50,000 টাকা বন্ডে। অংশুমান বাগচিকে 201-এ 3 বছর সাজা দিয়েছে আর 120 3 বছর সাজা দিয়েছে। যেহেতু এটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মামলা, এই মামলায় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মামলায় এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে, সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টে রিফ্লেকশন আসেনি। এই মামলার এগেইনস্টে আমরা হাইকোর্ট যাব। সিবিআই যে তদন্ত করেছে, সেই তদন্ত একজন ডিফেন্স আইনজীবী হিসেবে আমার মনে হয়েছে এই তদন্ত সঠিক নয়, কারণ যে মূল পোটেন্সি টেস্ট, সেই পোটেন্সি টেস্ট সিবিআই করেনি। গতকাল হুমায়ুন কবির নিজের দলের নাম ঘোষণা করেন এবং তার সঙ্গে বেশ কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন এবং বালিগঞ্জের প্রার্থী করা হয় নিশা চট্টোপাধ্যায়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই প্রার্থী বাতিল হুমায়ুনের। নিশা চট্টোপাধ্যায়ের নাম বাদ হুমায়ুনের। রাত পোহাতেই প্রার্থী বাতিল হুমায়ুন কবিরের। নিশাকে প্রার্থী করা হচ্ছে না জানালেন হুমায়ুন কবির। নিশার রিলস বানানো নিয়ে প্রশ্ন হুমায়ুনের। নিশার কালচার নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন কবির। দলের আদর্শের সঙ্গে খাপ খাচ্ছে না দাবি হুমায়ুনের। উনি একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের নেক্সট নাম আমি তৃণমূলের লোকরাই তো সব করেছে। যে সানিয়াত চৌধুরী নিয়ে গেছে সেটা করেছে, এখনও ওই সানিয়াতের তৃণমূল কংগ্রেসের হিসাবে আছে। তো সে যে প্ল্যান করে আমাদের কিছু লোককে দিয়ে ওটা ডায়াসে তুলে করেছিল, আমার তো সিদ্ধান্ত নিতে কোনো দেরি হয় না। নিশা কি বলছেন দেখুন। যাতে যেটা ওনার কাছে একটা বড় ইম্প্যাক্ট হয়েছে, যেটা দেখে উনি ভাইরালটা কি দেখা বিরোধীদের কাজ। এটা তো ভাইরাল দেখুন, আমি এখন বলতে গেলে তো অনেক কিছু বলা যাবে। এখন শাইনদীরও অনেক ভিডিও রয়েছে, সিগারেট খাওয়া ভিডিও আছে, নুসরাত জাহানদীরও ভিডিও আছে, মিমি চক্রবর্তীদেরও। তারা কি দাঁড়ায়নি? তারা কি এমপি এমএলএ হয়নি? তারা যদি হতে পারে, তো আমি তো একটা মধ্যবিত্ত ঘরের, আমি একটা সোশ্যাল ওয়ার্ক করি। আমি হচ্ছে মানুষের দেশের মানে যেটা ভুল হয় সেটাকে আমি ঠিকের জায়গায় রাস্তায় নিয়ে যাই, সেটা কোনো পার্টি হোক। যেটা ভুল তো ভুল,
আর যেটা ঠিক তো ঠিক, তা সেটার জন্য যদি আমি দাঁড়াতে পারি তা আমার উচিত যে আমি জনতার জন্য করি। সেই জন্য আমাকে পার্টি বলেছিল বলেই আমি তার জন্য গেছিলাম। এখন এত কিছু দেখছি যখন আসার পর যে এত বাবরি মসজিদ একটা তো আমি একটা বাঙালি মেয়েকে হাঁটিয়ে তুমি বলছো একটা মুসলিমকেই নিয়ে আসবে।